Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমরা কয়েকটা ফিক্সড প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। কয়েকটা কনফিউশন নিয়ে আলোচনা করব। ফর এক্সাম্পল, কোথায় আমাদের ডিল উইথ এর ব্যবহার করা উচিত, আবার কোথায় আমাদের ডিল ইন এর ব্যবহার সেন্টেন্সে করা উচিত, আবার কোথায় আমাদের অ্যাংরি অ্যাট এর ব্যবহার করা উচিত, আবার কোথায় আমাদের অ্যাংরি উইথ এর ব্যবহার করা উচিত, কোথায় আমাদের কনসার্নড অ্যাবাউট এর ব্যবহার করা উচিত, আবার কোথায় আমাদের কনসার্নড উইথ এর ব্যবহার সেন্টেন্সে করা উচিত। তো এগুলো নিয়ে আমরা বেশ কনফিউজড থাকি। সেন্টেন্সে আমরা এগুলোর ব্যবহার কখন কোন অর্থে করতে পারি সেটা নিয়ে আমরা বেশ কনফিউজড থাকি। তো আজকের এই ভিডিওটাতে আমরা এরকমই কিছু ফিক্সড প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটার পরে তোমাদের এগুলোর ব্যবহার নিয়ে আর কোনো রকম কনফিউশন থাকবে না। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখবো অ্যাংরি উইথ আর অ্যাংরি অ্যাট এর ব্যবহার। দেখো, দুটোরই অর্থ কিন্তু রেগে যাওয়া। স্পোকেন ইংলিশে আমরা এই দুটোকে ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করে থাকি, কিন্তু এদের মধ্যে পার্থক্য রয়েছে। অর্থাৎ আমরা সব ক্ষেত্রে অ্যাংরি উইথ বা অ্যাংরি অ্যাট এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি না। সবার আগে আমরা দেখব অ্যাংরি উইথ এর ব্যবহার। দেখো, সেন্টেন্সে আমরা অ্যাংরি উইথ এর ব্যবহার তখন করতে পারি যখন আমরা কোনো ব্যক্তি বা কোনো একটা গ্রুপের ওপরে রেগে থাকবো, অর্থাৎ যে গ্রুপটার মধ্যে অনেকগুলো ব্যক্তি রয়েছে। দ্যাট মিনস আ পার্সন অর আ গ্রুপ অফ পার্সন। ফর এক্সাম্পল, কথা কাটাকাটির পরে বা তর্ক বিতর্কের পরে তারা একে অপরের ওপর রেগেছিল। They were angry with each other after the argument. They were angry with each other after the argument. দেখো, এখানে কিন্তু আমরা অ্যাংরি উইথ এর ব্যবহার সেন্টেন্সে করেছি। তার কারণ হলো আমরা যার উপরে রেগে আছি তিনি একজন ব্যক্তি। তো যখন আমরা কোনো ব্যক্তির ওপর রেগে থাকবো তখন আমরা অ্যাংরি উইথ এর ব্যবহার সেন্টেন্সে করব। আরো এক্সাম্পল দেখো, তার খেলনাটা ভেঙে দেওয়ার কারণে সে তার ভাইয়ের উপরে রেগে গিয়েছিল। She was angry with her brother for breaking her toy. She was angry with her brother for breaking her toy. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা অ্যাংরি উইথ এর ব্যবহারটা ঠিক কেমন ভাবে করছি, অর্থাৎ কিসের সাথে আমরা অ্যাংরি উইথ এর ব্যবহার সেন্টেন্সে করব। এবার আমরা দেখব অ্যাংরি অ্যাট এর ব্যবহার। অ্যাংরি অ্যাট এর ব্যবহার আমরা কিন্তু কোনো পার্সনের সাথে করব না, অর্থাৎ যখন আমরা কোনো মানুষের উপরে রেগে থাকবো তখন কিন্তু আর আমরা অ্যাংরি অ্যাট এর ব্যবহার সেন্টেন্সে করব না। তাহলে আমরা অ্যাংরি অ্যাট এর ব্যবহার কখন করব? যখন আমরা কোনো সিচুয়েশন অর্থাৎ কোনো পরিস্থিতির ওপরে রেগে থাকবো বা কোনো জিনিসের ওপরে রেগে থাকবো, অর্থাৎ কোনো অবজেক্টের ওপরে রেগে থাকবো, তখন আমরা সেন্টেন্সে অ্যাংরি অ্যাট এর ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, তার প্রিয় দলটা হেরে যাওয়ায় সে রেগে গিয়েছিল। He was angry at the loss of his favorite team. He was angry at the loss of his favorite team. Try to understand what is the exact connotation of this sentence. That means আমি এখানে কি বলতে চাইছি। দেখো, এখানে কিন্তু কোনো মানুষের ওপরে কোনো পার্সনের ওপরে রাগ করার কথা আমি বলছি না। এখানে একটা পরিস্থিতির ওপরে রেগে রয়েছে, অর্থাৎ তার প্রিয় দলটা হেরে গিয়েছিল আর ঠিক সেই কারণে সে রেগে গিয়েছিল। আরেকটা এক্সাম্পল দেখো, সে ফোনটার ওপরে রেগে গিয়েছিল কারণ এটা কাজ করছিল না। He was angry at the phone because it was not working. He was angry at the phone because it was not working. তো ফোনটা কি? ফোনটা একটা অবজেক্ট। তো কোনো অবজেক্টের উপরে যখন আমরা রেগে যাব তখন আমরা অ্যাংরি অ্যাট এর ব্যবহার সেন্টেন্সে করব। তারা রেস্তোরাঁটায় নিম্নমানের পরিষেবার উপর রেগে গিয়েছিল। They were angry at the poor service at the restaurant. They were angry at the poor service at the restaurant. তো তোমরা বুঝতে পারলে কোথায় পার্থক্য, অর্থাৎ সেন্টেন্সে আমাদের কোথায় অ্যাংরি উইথ এর ব্যবহার করা উচিত আর কোথায় আমাদের অ্যাংরি অ্যাট এর ব্যবহার করা উচিত। এবার আমরা দেখবো পরেরটা। পরেরটা হলো ডিল ইন আর ডিল উইথ, অর্থাৎ সেন্টেন্সে কোথায় আমাদের ডিল ইন এর ব্যবহার করা উচিত আর কোথায় আমাদের ডিল উইথ এর ব্যবহার করা উচিত। দেখো, ডিল ইন এর ব্যবহার আমরা যখন সেন্টেন্সে করব তার অর্থ হবে আমরা কোনো ব্যবসা করছি, অর্থাৎ কোনো ব্যবসা করার কথা বোঝাচ্ছি। যখন আমরা সেন্টেন্সে এটা বোঝাতে চাইবো যে কেউ কোনো ব্যবসার সাথে যুক্ত বা কোনো ব্যবসা করছে, সেই কাজটা করছে, তখন আমরা সেন্টেন্সে ডিল ইন এর ব্যবহার করব। এক্সাম্পল দেখো,
তারা বাদ্যযন্ত্রের ব্যবসা করে। দে ডিল ইন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস। দে ডিল ইন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস। তিনি কৃষি পণ্যের ব্যবসা করেন। হি ডিলস ইন এগ্রিকালচারাল প্রোডাক্টস। হি ডিলস ইন এগ্রিকালচারাল প্রোডাক্টস। তারা বিলাসবহুল গাড়ির ব্যবসা করেন। দে ডিল ইন লাক্সারি কার্স। দে ডিল ইন লাক্সারি কার্স। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ডিল ইনের ব্যবহারটা ঠিক কোন অর্থে করছি। যখন কেউ কোনো ব্যবসা করে বা কোনো কাজ করে বোঝাবো তখন আমরা ডিল ইনের ব্যবহার সেন্টেন্সে করব। এবার আমরা দেখব ডিল উইথ এর ব্যবহার। দেখো সেন্টেন্সে কোনো সিচুয়েশন অর্থাৎ কোনো পরিস্থিতি, কোনো পার্সন, দ্যাট মিনস কোনো ব্যক্তি বা কোনো প্রবলেম অর্থাৎ কোনো সমস্যার মুখোমুখি করা বা মোকাবেলা করা বোঝাতে আমরা সেন্টেন্সে ডিল উইথ এর ব্যবহার করব। এক্সাম্পলের মধ্যে দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করো। তিনি জানেন কিভাবে হতাশার মোকাবেলা করতে হয়। He knows how to deal with frustration. He knows how to deal with frustration. তারা জানেন কিভাবে সমালোচনার মোকাবেলা করতে হয়। They know how to deal with criticism. They know how to deal with criticism. প্রত্যাখ্যানের মোকাবেলা করাটা তার কাছে কঠিন লাগে বা তিনি কঠিন বলে মনে করেন। He finds it hard to deal with rejection. He finds it hard to deal with rejection. তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ডিল ইনের ব্যবহার কখন করছি আর ডিল উইথ এর ব্যবহার কখন করছি। খুব সহজেই এবার তোমরা ডিল ইন আর ডিল উইথ এর ব্যবহার করতে পারবে। এদের মধ্যে আর কোনো কনফিউশন আছে বলে আমার মনে হয় না। এবার আমরা দেখব পরেরটা। এবার আমরা দেখব এঙ্গেজড ইন আর এঙ্গেজড টু। দ্যাট মিনস কোথায় আমাদের এঙ্গেজড ইন এর ব্যবহার করা উচিত আর কোথায় আমাদের এঙ্গেজড টু এর ব্যবহার করা উচিত। দেখো সেন্টেন্সে আমরা যখন এঙ্গেজড ইন এর ব্যবহার করি তখন আমরা বোঝাতে চাই যে কেউ কোনো কাজে নিযুক্ত আছে। নিযুক্ত থাকা বা কোনো কাজে ব্যস্ত থাকা বোঝাতে আমরা সেন্টেন্সে এঙ্গেজড ইন এর ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, তিনি একটা ফোনে ব্যস্ত ছিলেন যখন আমি এসেছিলাম। He was engaged in a phone call when I arrived. He was engaged in a phone call when I arrived. সে তার পরীক্ষার জন্য পড়াশোনায় ব্যস্ত ছিল। বা আমরা এটাও বলতে পারি সে তার পরীক্ষার জন্য পড়াশোনার মধ্যে নিযুক্ত ছিল। সেন্টেন্সটা কি হবে? She was engaged in studying for her exams. She was engaged in studying for her exams. এবার আমরা দেখব engaged to এর ব্যবহার। Engaged to means being formally promised to marry someone. অর্থাৎ আনুষ্ঠানিকভাবে কাউকে বিয়ের প্রতিশ্রুতি দেওয়া। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এঙ্গেজ টু এর ব্যবহার করব। এক্সাম্পল দেখো, তিনি একজন দয়ালু এবং ভদ্র মহিলার সাথে বাগদান করেছিলেন। দেখো বাগদান এটা একটা সাহিত্যিক ওয়ার্ড অ্যান্ড উই কান্ট আন্ডারস্ট্যান্ড ইজিলি, বাট ইফ আই সে কাউকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল দেন ইট উড বি ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এনগেজ টু কে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। আর একটা এক্সাম্পল দেখো, তিনি তার প্রিয় মানুষটিকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। বা আমরা এটাও বলতে পারি তিনি তার প্রিয় মানুষটির সাথে বিয়ের সম্পর্কে জড়িয়েছিলেন। সেন্টেন্সটা কি হবে? She got engaged to her favorite person. She got engaged to her favorite person. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে কোথায় আমাদের এঙ্গেজড টু এর ব্যবহার করা উচিত আর কোথায় আমাদের এঙ্গেজড ইন এর ব্যবহার করা উচিত। এবার আমরা দেখব এর পরেরটা। পরেরটা হলো কনসার্নড অ্যাবাউট আর কনসার্নড উইথ। এই দুটোর মধ্যে কি পার্থক্য, অর্থাৎ কোথায় আমাদের কনসার্নড অ্যাবাউট এর ব্যবহার করা উচিত আর কোথায় আমাদের কনসার্নড উইথ এর ব্যবহার করা উচিত। সবার আগে আমরা দেখব কনসার্নড অ্যাবাউট এর ব্যবহার। দেখো সেন্টেন্সে যখন আমরা বোঝাতে চাইবো যে কেউ কোনো একটা জিনিস নিয়ে চিন্তিত বা উদ্বিগ্ন তখন আমরা সেন্টেন্সে কনসার্নড অ্যাবাউট এর ব্যবহার করব। দ্যাট মিনস সামওয়ান ইজ কনসার্নড অ্যাবাউট সামথিং অর সামওয়ান। এক্সাম্পল দেখো, এক্সাম্পলের মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। তিনি তার চাকরিটা নিয়ে চিন্তিত। She is concerned about her job. She is concerned about her job. আমি আমার পরিবার নিয়ে চিন্তিত। I'm concerned about my family. I'm concerned about my family. তারা সময়সীমাটা নিয়ে চিন্তিত, অর্থাৎ কোনো প্রকল্পের সময়সীমাটা নিয়ে তারা চিন্তিত। সেন্টেন্সটা কি হবে? They are concerned about the deadline. They are concerned about the deadline.
তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে কনসার্নড অ্যাবাউটকে আমরা সেন্টেন্সে ঠিক কি অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখব কনসার্নড উইথ এর ব্যবহার। দেখো সেন্টেন্সে আমরা কনসার্নড উইথ এর ব্যবহার তখন করব যখন আমরা বোঝাতে চাইবো কেউ কোনো বিষয়, কোনো কাজ বা কোনো দায়িত্বের সাথে জড়িত আছে, তখন আমরা সেন্টেন্সে কনসার্নড উইথ এর ব্যবহার করব। এক্সাম্পল দেখো, তিনি পরিকল্পনাটির বাস্তবায়নের সাথে জড়িত। She is concerned with the implementation of the plan. She is concerned with the implementation of the plan. ম্যানেজার দলটির কর্মদক্ষতার উন্নতির সাথে জড়িত। The manager is concerned with improving the team's performance. The manager is concerned with improving the team's performance. তো এবার আমার মনে হয় তোমরা বুঝতে পারলে কোথায় আমাদের কনসার্নড অ্যাবাউট এর ব্যবহার করা উচিত আর কোথায় আমাদের কনসার্নড উইথ এর ব্যবহার করা উচিত। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো ইন্টারেস্টেড ইন আর ইন্টারেস্টেড বাই। কোথায় আমাদের সেন্টেন্সে ইন্টারেস্টেড ইন এর ব্যবহার করা উচিত আর কোথায় আমাদের ইন্টারেস্টেড বাই এর ব্যবহার করা উচিত। সবার আগে আমরা দেখব ইন্টারেস্টেড ইন এর ব্যবহার। দেখো সেন্টেন্সে আমরা ইন্টারেস্টেড ইন এর ব্যবহার তখন করব যখন আমরা বোঝাতে চাইবো কেউ কোনো জিনিসে আগ্রহী। যখন আমরা কোনো কিছুর প্রতি বা কোনো জিনিসে আগ্রহী বোঝাবো তখন আমরা ইন্টারেস্টেড ইন এর ব্যবহার সেন্টেন্সে করব। এক্সাম্পল দেখো, আমি নতুন ভাষা শিখতে আগ্রহী। I'm interested in learning new languages. I'm interested in learning new languages. তিনি যোগব্যায়াম এবং ধ্যানে আগ্রহী। She is interested in yoga and meditation. She is interested in yoga and meditation. তারা ইতিহাসে আগ্রহী, অর্থাৎ ইতিহাস সম্পর্কে জানতে তারা আগ্রহী। সেন্টেন্সটা কি হবে? They are interested in history. They are interested in history. তো তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা ইন্টারেস্টেড ইন কে ঠিক কি অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরেরটা, অর্থাৎ ইন্টারেস্টেড বাই। আমরা সেন্টেন্সে ইন্টারেস্টেড বাই কে কি অর্থে ব্যবহার করতে পারি। দেখো সেন্টেন্সে আমরা ইন্টারেস্টেড বাই এর ব্যবহার তখন করব যখন আমরা বোঝাতে চাইবো যে কোনো কিছুর দ্বারা আগ্রহী। আমি এই বিষয়টিতে এটার দ্বারা আগ্রহী, অর্থাৎ এটা আছে বলেই আমি এই বিষয়টাতে ঢুকতে চেয়েছি। ফর এক্সাম্পল, তিনি প্রকল্পটির বিবরণ দ্বারা আগ্রহী হয়েছিলেন। He was interested by the details of the project. He was interested by the details of the project. আমি পরীক্ষাটার ফলাফল দ্বারা আগ্রহী হয়েছিলাম। I was interested by the results of the experiment. তো এই ছিল আজকের কিছু কনফিউজিং ফিক্সড প্রিপোজিশন। আমার মনে হয় প্রত্যেকটাই তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকটাকে নোট ডাউন করো আর প্রত্যেকটা দিয়ে নতুন নতুন সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করো। তো এই ছিল আজকের টপিক, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.